ले फिर आ गया फिर से एक रविवार आने के बाद एक एंकर के दिल के टुकड़े से निकला हुआ चंद अल्फाज। जो लड़का पहले बहुत बात करता था वो आज अचानक है मौन। जो लड़का पहले बहुत बात करता था वो आज अचानक है मौन। अरे द साउंड ऑफ साइलेंस। जो लड़का पहले बहुत बात करता था वो आज अचानक है मौन। सबके दिल में एक ही सवाल, आज के शो में तीसरा जज कौन? प्लीज वेलकम रुद्र, पाउली एंड आरो एकबार कांचन। Vico Trusted Ayurveda co-presents Miracle Kill Challenger 10 co-powered by Pediasure 7+ SRMB TMT তার সঙ্গে সার্ফ এক্সেল, আমাদের স্ন্যাক্স পার্টনার মুখরোচক, আমাদের গ্রুমিং পার্টনার বি বনি হেয়ার এন্ড বিউটি স্যালন, ফুড স্পন্সর মিও আমোরে, আর স্পেশাল পার্টনার্স সানফিস্ট, ইপি নুডলস এন্ড এশিয়ান পেইন্টস। কিরম পড়া মুখস্থ করেছি বলো? মুখস্থ করে ফেলেছি আমাদের এই শো এর নেক্সট স্টেপটাও। প্লিজ ওয়েলকাম এমন একজন কন্টেস্টেন্ট যার বাবা কৃষক এবং এই কন্টেস্টেন্ট এখানে আসার আগে তার বাবাকে চাষের কাজে হেল্প করত। কামারপুকুর হুগলি থেকে পার্থ সারথী বটব্যাল। একটা মোবাইল একটা হেডফোনকে কি বলবে? তুই কান খাই মাথা খাচ্ছি। মানুষের ফুসফুস কিডনি, মানুষের ফুসফুস কিডনি ভেতরে থাকে, বাইরে থাকে না কেন? কেন? বাইরের লোকজন একদম ভালো না। কুচেদার খুব মন খারাপ। লকডাউনের সময় গ্রামে শ্বশুর বাড়িতে আটকে পড়েছিল, আর এদিকে গ্রামে একটাই ওষুধের দোকান, তাও বা শ্বশুরের। কুচেদা দৌড়াতে দৌড়াতে থানায় গিয়ে বলছে, বিট্টার করুন স্যার, আজকে আমার পকেট থেকে মানি ব্যাগটা চুরি হয়ে গেছে স্যার। বলছে সে কি, কত টাকা ছিল? বলতে পারবো না স্যার, বাবার মানি ব্যাগ ছিল। যারা জি বাংলায় চাকরি করে তাদের পুরো সপ্তাহটা কেমন কাটে জানেন? সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, মহা শনিবার আর জমজমার রবিবার। কুচেদা তার ছেলেকে নিয়ে ডাক্তারবাবুর কাছে গেছে, গিয়ে বলছে, ডাক্তারবাবু ছেলেটা ইদানিং খুব প্রবলেম হচ্ছে ডাক্তারবাবু। কি যে বলছে, কোনো কটার মাটা মুন্ডই খুঁজে পাচ্ছিনি, কোনো কটা বুঝতেই পারছিনি। ডাক্তারবাবু ছেলেটাকে বলছে, কি হয়েছে বাবু সোনা, কি হয়েছে? ছেলেটা বলছে, আবলা গিলি গুলুগুলু বাহ। কুচেদা আমায় বলছে, ডানিট ভাই আমাদের কাজের মাসিটা দিনকে দিন খুব কাছের হয়ে যাচ্ছে। আমি কি করে বুঝলে? বলছে, আজ সকালে ঘুম থেকে উঠতেই আমার হাটে ঝাঁটাটা ধরিয়ে দিয়ে বলছে, মাসির জন্য এটুকু করতে পারবি না? লাভ ইউ পার্থ। কুচেদা দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। আমি, দাদা নাক দিয়ে ধোঁয়া বার করতে পারবে? নাক দিয়ে দেখবি, আই দেখ ভুস করে ধোঁয়া বার করে দিয়েছে। হেভি তো, হ্যাঁ হেভি। আমি, কান দিয়ে ধোঁয়া বার করতে পারবে? কান দিয়ে না, কান দিয়ে আমি না, আমার দাদু বেশ পারে। হেভি ট্যালেন্টের লোক গো। হ্যাঁ খুব ট্যালেন্টের লোক। আমার হয়ে একটা থ্যাংক ইউ বলে দিও। বলে লাভ নেই, কানে শুনতে পাই না। আমাদের পাড়ায় পুকুরে জল কমানো হয়েছে, কাদা ভর্তি জলে নেমে মাছ ধরার প্রতিযোগিতা। যে সব থেকে বড় মাছ ধরতে পারবে তার জন্য রয়েছে একটা বাম্পার পুরস্কার। এই খেলায় অংশগ্রহণ করেছে আমাদের সবার প্রিয় কুচেদা, চুঙ্কুকা, কুলুকা, লুলুকা, পেনাকা। মাছ ধরার পর ওজন হচ্ছে। চুঙ্কুকা ধরেছে 5 কেজি, কুলুকা ধরেছে 10 কেজি, লুলুকা ধরেছে 15 কেজি, কুচেদা ধরেছে 48 কেজি। কিন্তু দুঃখের বিষয় পেনাকাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। ও মাই গড হচ্ছে এমন একটি শব্দ যেটা শুনলে মাঝে মধ্যে ভগবানও কনফিউজ হয়ে যায়, যে ডাকছে সে আরামে আছে নাকি কষ্টে। স্মুথলি যেভাবে তুমি ব্যাট করছো ভাই, ব্যাট বল বটপ বল, চলো 10, কিছু করার নেই।
পার্থসারথী ভীষণ ভালো পারফরমেন্স, অসাধারণ, 10-এ 10। আজকে দেখে পার্থসারথী তো একটু চেঞ্জ হয়ে গেছিস, কি সব করেছিস চুলের মধ্যে মনুমেন্ট, কিন্তু যেটা হয়েছে সেটা ওই যে যোগ বলতে বলতে নিজে হেসে ফেলেছিস, মানে নিজে ফ্যান্টাস্টিক এনজয় করেছিস, ওই জন্য 10 on 10। কনগ্রাচুলেশনস। একটা রসিক রত্ন সম্মান রয়েছে পার্থসারথী বটব্যালের। আজকে কি দ্বিতীয়টা জুটবে? চলে এসো। বলো বীর, বলো মীর, বলো পাবলিক জোন মেখি, কত ধান কত চাল, চিচিকে ছাকি জঞ্জাল, নাচো দেখি ঝিনছাক বাবরা। লোকজন কি বলছেন কামারপুকুরে? মিরাক্কেলে আসার পর মানে অনেক রকমের মজার ঘটনা ঘটছে। আচ্ছা, তার মধ্যে কিছু একদম মনে রয়ে আছে আর কি। এরকম কিছু ঘটনা ঘটেছে। আমার বাবা আলুর টাকা জমা দিতে গেছিল ব্যাংকে। ব্যাংকের ম্যানেজার বটব্যাল টাইটেল দেখে বলছে, আপনাদের কেউ কি মিরাক্কেলে গেছে? বাবা বলছে, হ্যাঁ আমার ছেলে গেছে। বলছে, মিরাক্কেলে খুব টাকা পয়সা না? বাবা বলছে, কেন? বলছে, এই 2 দিন মিরাক্কেলে গেল, আপনি লোন শোধ করতে চলে এলেন। তারপর বাবা বাজারে গেছে। বাজারে অনেকেই মিরাক্কেলের ব্যাপারে ইন্টারেস্টেড, এইসব কথা জিজ্ঞাসা করার জন্য বাবার মানে বাজারের ব্যাগও অনেকে বয়ে টয়ে দিচ্ছে। দারুণ ব্যাপার। আর সব থেকে বড় কথা, বাবাকে আর বাবার কেউ নাম ধরে ডাকছে না, পার্থর বাবা বলেও ডাকছে না, সবাই বলছে কুচেদার বাবা, কুচেদার বাবা। এই চেঞ্জেস গুলো তোমার লাইফে এসছে জেনে খুব ভালো লাগলো। এবং এই যে ব্যাংকে যাচ্ছেন, আলু টাকা জমা দিচ্ছেন, কথাই আছে ইংলিশে প্রায় বলে লাফিং অল ইয়োর ওয়ে টু দ্য ব্যাংক। তো এরকম একটা দিন তোমার জীবনে আসুক। এবং যত দর্শক রয়েছেন তারাই কিন্তু আমাদের আসল ব্যাংক। আমরা তাদেরকে ভালো থাকার ভ্যাকসিন দিয়েছি যার নাম মিরাকেল 10, এবং তার বিনিময়ে তুমি তাদের কাছ থেকে আরো ভালোবাসা, আরো আশীর্বাদ পাও, এই কামনা। পার্থসারথী বটব্যাল, থ্যাংক ইউ সো মাচ, অল দ্য বেস্ট। আচ্ছা, এবার জাজদের প্রসঙ্গে চলে যাই। আমরা আগের একটা এপিসোডে রুদ্র এবং পাউলির ডাকনাম জেনেছিলাম। আমার মামা বাড়ির ডাকনাম ছিল নেড়ু। আচ্ছা, চুল সংক্রান্ত বাবার ছোটবেলা থেকে নেড়া করে দেওয়া হতো। ওকে, নেড়ু, নেড়ুদা ভাবলো নেড়ুদা। পাউলি তোমার ডাকনাম? পাউলিকে শর্ট করে দাও, পাও পাও আও। ওয়াও, কাঞ্চন তোমার ডাকনাম কি? সবাই ছোটবেলায় কাঞ্চা বলে ডাক। কাঁচা। এই কাঁচা, तुम्हारा पंप चला डाला मैं। तुम्हारा कपड़ा पहनने का स्टाइल मुझे बहुत अच्छा लगा। मुझे अपना कपड़ा पहनने का स्टाइल भी बहुत अच्छा लगा। हे कच्चा, इधर सबको मांडवा चाहिए, मांडवा। सो কাঞ্চা, পাও আর নেরুদার সঙ্গে আজকে আমরাও এনজয় করছি মিরাকেল সিজন 10 এর এই এপিসোড। আমাদের নেক্সট কন্টেস্টেন্ট, তার ডাকনাম আমি তো নিজেই দিয়ে রেখেছি, হি ইজ দ্য ম্যান। হি ইজ দ্য ম্যান। প্লিজ ওয়েলকাম ভগবানপুর বাঁকুড়া থেকে দ্য ম্যান, শক্তিপদ ধীবর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ। পেন্নাম সবাইকেই করি গড় নমস্কার। আমি শক্তিপদ ধীবর। তো কি বলবো আজ্ঞা, সবাইকে খুশি করা অনেকটা সে জীবন্ত ব্যাংককে ধরে দাড়ি পাল্লাই ওজন করার মতো। আপনি হয়তো একটাকে ধরে কষ্ট মষ্ট করে পাল্লাই চাপাইলেন, ততক্ষণে পাল্লার থেকে আর একটা ঝাঁপাই দিয়েছে। একটা মুরগি আরেকটা মুরগিকে বলছে, কি রে কেমন আছিস ভাই? তো মুরগিটা কি বললো জানেন? এই আজ আছি তো কালকেই নাই। ধীবরে বলছে, তবে যদি পেঁয়াজের দামটা আরো দিন কতক বেশি থাকে তাহলে নিউ ইয়ারটা দেখে যেতে পারব। আচ্ছা বলুন তো,
শালা আর শালির মধ্যে ফারাক কোথায়? কোথায়? শালা ঘরে আইলে খুশি দেখাইতে হয়, আর শালি ঘরে আইলে খুশি লুকাইতে হয়। ভুকু দাদু ডাক্তারখানায় গেছে। ডাক্তার বলছে আপনার একটা পুরানো রোগ আছে যা আপনার শরীরটাকে আস্তে আস্তে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। দাদু বলে ডাক্তার বাবু একটু আসতে বলুন, ও বাইরেটাতেই বসে আছে। বিবাহিত দাদা ভাইদের বলছি, আচ্ছা, বউ যদি দেখতে সুন্দরী হয় তাহলে তার জন্মদিন কষ্ট করিয়ে মনে রাখার কোনো দরকার নাই, ওটা পাড়ার ছেলেরাই ঠিক মনে রাখি দিবে। একদম। মদন দা ডাক্তারখানায় গেছে। ডাক্তার বলছে বলুন কি সমস্যা? দাদা বলে আমার তো কোনো সমস্যা নাই, আমি তো সম্রাট আকবর, সমস্যা তো আমার বেগম যোধাবাইয়ের। ডাক্তার বলে বলুন ওনার কি সমস্যা? দাদা বলে ডাক্তার বাবু ও সব সময় নিজেকে মদনের বউ মনে করে। আচ্ছা বলুন তো, স্বপ্নের মধ্যে যদি প্রিয় বন্ধুর কোনো ফাঁকা ঘর দেখতে পান তার মানে কি বুঝবেন? কি? এবার কিন্তু একটা প্রেম হবে কি এই হবে। আমাদের মাতাল হরিয়া খুড়িকে মেসেজ করছে, আমার জীবনটাকে সুন্দর মধুর করে তোলার জন্য অনেক ধন্যবাদ। আমি আজ যা হয়েছি সব তোমার জন্য হয়েছি, তুমি আমার জীবনে দূত হয়ে আসিছ, লাভ ইউ সোনা। খুড়ি রিপ্লাই দিচ্ছি, বলে কোন ভাটিতে গিলছ, গর্তক্য আসবে, কোনো ড্রেনে মনে পড়ে থাকো না। স্বামী যখন বউয়ের কাছে কোনো জিনিসের খোঁজ করে, বউ তখন বলে চোখ গিলা ফুটে গেছে, দেখতে পাও নাই, ওই তো ওইখানটাই আছে। তো ওইখানটা টেবিলের নিচেও হতে পারে, খাটের উপরেও হতে পারে, ঘরের কপাট কোণেও হতে পারে, রান্নাঘরে 26টা ড্রয়ারের মধ্যে একটা ড্রয়ারে হতে পারে, মানে পৃথিবীর যে কোনো জায়গায় হতে পারে। এবার টুকুন অন্য ঘটনা ঘটবে। কেবলা বলে জানিস ভাই, কাল তোদের সাথে মস্তি করে অনেক রাতে ঢুকছি ঘরে, বউ আর কোনো রকমে কপাটেই খুলে নাই, কত হাঁকলাম ডাকলাম, কপাটটাকে ঠুকলাম না, যখন দেখলাম কোনো সাড়া শব্দই নাই, বাধ্য হয়ে বারান্দাতে চাটাই পাইতেই ঘুমাই। আমি বলি সকালে উঠে বৌদি কি বললো তোকে, তোর নেশার গন্ধ শুনছিল তোর মুখে? বলে দেখ সকালে তো মনে পড়লো তোর বৌদি কাল বাপের ঘর গেছে, আর ঘরের চাবি দেখি আমার পকেটেই রয়ে গেছে। ফাটিয়ে দিয়েছেন সাবলীল, কোনো চাপ নেই। হ্যাঁ, আর আপনি হলেন না এখন কি হয়েছে না, আপনার অন্য চাপ হয়ে গেছে। আপনি এত ভালো ভালো করে এসছেন না, আপনি এলেই না আমরা আবার চুলচেরা বিচার শুরু করছি। আমি 10-এ 9 দিচ্ছি। মনে মনে গালাগাল করবেন না, মুখ দেখে বুঝতে পারি। কি বলবো, ওনার কম্পিটিটর তো উনি নিজেই, বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয় যে উনি যেহেতু একটা অন্য লেভেলে পৌঁছে গেছেন পারফরমেন্সে সিজন 10-এ আমাদের এখানে মিরাকেলে, তো আমি তাই জন্য 1 নম্বর কাটলাম, 9 দিলাম। খুব ভালো, বাট এক্সপেকটেশন অনেক বেশি, তাই জন্য 9 দিলাম। আপনার খিদেটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আপনার একটা করে নম্বর ওরা কাটছে। রুদ্রনীল কি একই প্রসিজার ফলো করবে? না, আমি ওদের রাস্তায় হাঁটবো না। আমি এর পরে যাতে উনি 10-এ 10 পান সেই জন্য 1 নম্বর রেখে দিলাম, তাই নয়। ধোকা ধোকা ধোকা, ইতনা বড় ধোকা। এই যে পার্থসারথী বটম ব্যাল, তারপর ব্যাট বল নিয়ে উনি রিসেন্টলি খুব খেল কামাল দেখাচ্ছেন আর কি। আমাদের গ্রুমিং হাউসে উনি রেগুলারলি শুনলাম ক্রিকেট খেলছেন এবং ডাইভ মারছেন পর্যন্ত ক্যাচ ধরার জন্য। মানে এটা কি সত্যি যে আপনি একটা সময় ক্রিকেট খেলতেন রেগুলারলি? সত্যি কথা, আপনি কি ব্যাটসম্যান না বোলার? আমি মোটামুটি অলরাউন্ডার ছিলাম, ফিল্ডিংটা ভালো করতাম।
কি করতেন ভালো? ফিল্ডিং ফিল্ডিং। আপনার জন্য তো এই গানটা আমাদের গাওয়া উচিত হয়নি। ধরো ধরো ধরো। স্বপ্নে এসে অল্প কেশে, স্বপ্নে এসে অল্প কেশে শুধায় সুপারম্যানে, তোর বিহা হচ্ছে না কেনে? স্বপ্নে এসে অল্প কেশে শুধায় সুপারম্যানে, তোর বিহা হচ্ছে না কেনে? বাবাজি চুপ করে বসে থাকে কেনে? বাবাজি চুপ করে বসে থাকে কেনে? বাবাজি চুপ করে বসে আছে ধ্যানে, তোর বিহা হচ্ছে না কেনে? ও সামনে এসে অল্প কেশে শুধায় সুপারম্যানে, তোর বিহা হচ্ছে না কেনে? ও তোর বিহা হচ্ছে না কেনে? তোর বিহা হচ্ছে না কেনে? এটা আমাদেরও প্রশ্ন, তোর বিহা হচ্ছে না কেনে, মানে এখনো পর্যন্ত হয়নি কেনে? জানতে হবে নাকি? হ্যাঁ জানতে হবে তো। আরে কি আশ্চর্য, জনতার দরবারে আমরা জানবো না? বর্তমানে আমি ভগবানপুরের বাসিন্দা হলেও আমার জন্মভূমি ওই পাশের অঞ্চলের শালডিহা গাঁয়ে। শালডিহা। ওইখানেই ছোটবেলার আমার অনেক স্মৃতি জড়ে গেছে। শালডিহাতে লেখাপড়ার পাঠ শেষ করে ভগবানপুরে একটা টিভি সারার দোকান করলাম। সাথে সাথে ছোটোখাটো স্টেজ প্রোগ্রামও করতাম। টুকটাক ভালোই চলছিল, টাকা পয়সাও কিছু জমাইছিল। তারপর একটা চাকরির ফাঁদে পড়ি বেশ কিছু টাকা দিয়ে আর প্রতারিত হলো। তার কিছুদিন পর আমার এক প্রিয় বন্ধু কিছু সোনার গয়না নিয়ে আসি বলে, ভাই বোনের বিহা লাগাইছি, এইগুলো রাখ, কিছু আমাকে টাকা দে 1 মাসের জন্য। টাকা আমার কাছে তখন আরো ছিল, বন্ধুকে দিলাম, দিয়ে বললাম, বলে টাকার বদলে যদি আমি গয়না রাখবো তাহলে বন্ধুত্বটা কিসের? গয়নাগুলোকে ফেরত দিয়ে দিলাম। বললাম, বলে টাকাটা সময় মতো ফেরত দিস। 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস পেরে গেল। তখন আমি বুঝতে পারলাম আমি সর্বশান্ত হয়ে গেছি। এই ঘটনাটা আমার ছোট দি আর জামাইবাবুকে জানাইলাম। দিদি বলল, যার সমস্যা হবে তুই আমাকে বলবি, তবু তুই অন্তত বাঁচিয়ে থাক। আজ দিদি যদি না থাকতেও আমার মনে হয় এই মিরাক্কেলের মঞ্চে কেনে হয়তো আমার পৃথিবীতেই হয়তো থাকা হইতো না। জীবনযুদ্ধে অনেক লড়াই করার পর এই গত 2 বছর আগে কিছু আঞ্চলিক কমেডি এবং আঞ্চলিক গান রেডি করে নিজেই 2টা ইউটিউব চ্যানেল খুললাম। টুকটুক করে ভালোই চলছিল। মাঝখানে মিরাক্কেলের অডিশনের সুযোগ হলো, ওইটাকে তখন একটু থামাই দিলাম, মিরাক্কেলটার দিকে একটু ধ্যান দিলাম। কেন না, অনেক দিনের আমার স্বপ্ন ছিল যে মিরাক্কেলের মঞ্চে যদি আমি একদিনের জন্যও পারফর্ম করতে পারি তাহলে আমার স্বপ্ন সার্থক হয়ে যাবে। একদিন যাদের আমি টিভি সারতাম তারাই আজ ঘরে বসে সেই টিভিতেই আমাকে দেখছে। আমার মনে হয়
ইয়ার থেকে বড় পাওনা আর কিছু হতে পারে নাই। ধন্যবাদ মিরাক্কেল, ধন্যবাদ জি বাংলা। আমাদের জিমি জিম ক্যামেরার নাম দিয়েছি আজকে ভগবানপুর। একটু কাছে এসো ভাই, ব্রেকে যাওয়ার আগে দুটো কথা বলে যাই। অনেকদিন বাদে যে মানুষটা অন্যের জন্য করে করে হয়েছে সর্বশান্ত, হয়েছে নিঃস্ব, তাকে পৃথিবীর বোকা বাক্সে মিরাক্কেলের মঞ্চে দেখবে গোটা বিশ্ব। প্রতি রবিবার হাসির দিন এসে গেছে ভালো থাকার ভ্যাকসিন। দেখছেন মিরাক্কেল সিজন 10। বহরমপুর মুর্শিদাবাদ থেকে আমাদের নেক্সট পারফর্মার শান্তনু মিত্র নিয়োগী। পুজো হোক বা বিয়ে, ক্যাচাল হোক বা মৌন মিছিল, ক্রিকেট, ফুটবল, ক্যারাম সব একা হাতে সামলায় আমাদের পাড়ার লালটুদা। বুঝলে মির্দা, আমাদের প্রত্যেকের পাড়ায় কিন্তু এরকম লালটুদারা থাকে। নিশ্চয়ই। যাদের চেনা যায় তাদের লাল টুকটুকে বারমুডা দিয়ে। তা লালটুদারা মনে করে ক্যারাম খেললেই পৃথিবীর সব সমস্যার সমাধান হয়ে যায়। লালটুদা প্রেম কেটে গেছে, একদম ক্যারাম খেল, সব ঠিক হয়ে যাবে। লালটুদা চাকরি চলে গেছে, একদম ক্যারাম খেল, সব ঠিক হয়ে যাবে। লালটুদা বাড়িতে আগুন লেগেছে, একদম ক্যারাম খেল। বললাম লালটুদা বাড়িতে আগুন লেগেছে, বাড়ি পুড়ে যাচ্ছে। লালটুদা বললো ঠিক আছে, তাহলে দমকলে ফোন কর। দমকলে ফোন করলাম, দমকল ফোন তুলছে না। বললাম লালটুদা দমকল ফোন তুলছে না। বললো তাহলে আর কি করবি, একদম ক্যারাম খেল, সব ঠিক হয়ে যাবে। ক্যারাম খেলতে এসে লালটুদা বলতো সাদা গুটি আমার, কালো গুটি তোর। ক্যারামের কলা গাছে নিয়ম চালু করে দিল, সাদা গুটি 20, কালো গুটি 10। রেসিজম আমরা প্রথম ওখান থেকেই শিখি। ক্রিকেট খেলতে এসে বলতো ব্যাট আমার, প্রথমে আমি ব্যাটিং করব। ব্যাটিং করে ব্যাট নিয়ে বাড়ি চলে যেত। যাদের ব্যাট নেই তারা সারাদিন ফিল্ডিং করে আর রাতে লুকোচুরি খেলার সময় চোর সাজে। জীবনের শ্রেণী সংগ্রামের ওটাই সূত্রপাত। লালটুদা সরকারে যেই থাকুক সব সময় বিরোধী পক্ষ হবে। ভোট হলো, রেজাল্ট বেরোলো, লালটুদাকে গিয়ে জিজ্ঞেস করলাম লালটুদা এবারের সরকার কেমন? লালটুদা একটা লাল চেয়ার ঘুরিয়ে তাতে উল্টো হয়ে বসে হাত রেখে বলল আমি বলছি তো এর চেয়ে আগেরটাই বেটার ছিল। তা লালটুদা উচ্চ মাধ্যমিকে সব সাবজেক্টে ফেল করে, শুধু এনভায়রনমেন্টাল সায়েন্সে 92 পায়। পরিবেশবিদ লালটুদা পাড়ায় গিফট রিসাইক্লিং এর স্কিম চালু করে দিল। যেই যার প্রেমিক প্রেমিকাকে গিফট দেবে না কেন নিজের নাম না লিখে দেবে, যাতে তারা আবার অন্য কাউকে সেটা দিতে পারে। আজ আমরা জীবনে যা কিছু হতে পেরেছি, কেরিয়ারে যেটুকু উন্নতি করতে পেরেছি, সেটা লালটুদাদের জন্যই। স্যালিউট। লালটুদাদের দেখে আমরা শিখেছি যে কেরিয়ারে উন্নতি করতে হলে কি কি করা উচিত নয়। এই অপমান শুনেই লালটুদা ঠিক করলো এইবার উচ্চ মাধ্যমিকে ফাটিয়ে দেবো। হেভি পড়াশোনা করলো, চরম পরীক্ষা দিল, রেজাল্ট বেরোলো। লালটুদাকে জিজ্ঞেস করলাম লালটুদা রেজাল্ট কেমন হলো? লালটুদা একটা চেয়ার ঘুরিয়ে তাতে উল্টো হয়ে বসে হাত রেখে বলল আমি বলছি তো এর চেয়ে আগেরটাই বেটার ছিল। নিজে উচ্চ মাধ্যমিকে ফেল, কিন্তু হাবভাব এমন যেন বিশ্বভারতীর ছাত্র, সারাদিন গুনগুন করে রবীন্দ্রসঙ্গীত গায়। কেউ যদি জিজ্ঞেস করে লালটুদা তোমার ফেভারিট রবীন্দ্রসঙ্গীত কি, গম্ভীর হয়ে বলবে বসন্ত এসে গেছে। বললাম লালটুদা এটা রবীন্দ্রসঙ্গীত নয়। বললো কি আর করব, আজকাল তো আর ভালো রবীন্দ্রসঙ্গীত লেখাই হয় না। 2011 সাল লালটুদাকে হঠাৎ দেখি লাল বারমুডা ছেড়ে সবুজ বারমুডা নয় পায়জামা পাঞ্জাবি পড়েছে, ক্লিন শেভড। রোয়াকে এলো, এসেই বলল ভাই আমার খুব বিপদ, শুনেছি প্রকৃত বন্ধুরা বিপদের সময় পাশে থাকে, তোরা আমার প্রকৃত বন্ধু তো? আমরা বললাম হ্যাঁ, কিন্তু তোমার কিসের বিপদ? বললো আর বলিস না ভাই, খুব বিপদ, সামনের মাসের 13 তারিখ আমার বিয়ে। বিয়ে বলে বিপদ বলেনি, 13 তারিখ বলে বলেছে। আজকেও তো 13 তারিখ, 13ই ডিসেম্বর। তো লালটুদাকে বললাম কোনো চাপ নেই লালটুদা, চলো তোমার বিয়ের পাঞ্জাবি কিনবো। লালটুদা বললো দেখ দিনকাল যা পড়েছে এখন আর বাইরে বেরোবো না, অনলাইনে অর্ডার করি। অনলাইনে পাঞ্জাবি অর্ডার করলাম, দেখলাম ডেলিভারি বয় হাতে একটা বাক্স নিয়ে এসেছে। বাক্সটা খুলতেই দেখি তার ভেতরে একটা পাগড়ি রাখা। বললাম এ কি, পাঞ্জাবি কোথায়? ডেলিভারি বয় পাগড়িটা মাথায় দিয়ে বলল আমি পাঞ্জাবি। তা আমি বরের পাড়াতুতো ছোট ভাই, আমারও তো জামা লাগবে। অনলাইনে আমারও জামা অর্ডার করলাম, যে জামাটা এলো সেটা সাইজে বড় হচ্ছে, বললাম এক সাইজ ছোট পাঠান। আবার যে জামাটা এলো সেটাও সাইজে বড় হচ্ছে, বললাম এক সাইজ ছোট পাঠান। আবার জামা এলো, আবার সাইজে বড় হচ্ছে, বললাম এক সাইজ ছোট পাঠান। এবার আর জামা এলো না, একটা পিডিয়াশিওরের বোতল এলো, সাথে লেখা আপনার জামা না পুষ্টি দরকার। পুষ্টি।
লালটুদাকে ফোন করলাম, বললাম লালটুদা আমার সাইজের জামা পাচ্ছি না। লালটুদা বললো কোনো চাপ নেই ভাই, দাঁড়া তোকে এক্ষুনি উপায় বার করে পাঠাচ্ছি। একটু পরে আবার ঘুরিয়ে কল ব্যাক করলো, বললো ভাই উপায় পেয়ে গেছি, মেসেজটা খুলে দেখ। মেসেজ খুলে দেখলাম লেখা আছে একদম ক্যারাম খেল, সব ঠিক হয়ে যাবে। বাধ্য হয়ে জামা কিনতে শপিং মলে গেলাম। ট্রলি হাতে নিয়ে ঘুরছি, দেখি লালটুদা পাশে দাঁড়িয়ে ফোন ঘাঁটছে। বললাম লালটুদা কি করছো? বলে আর বলিস না ভাই, আজকে ওয়ার্ল্ড কাপ ফাইনাল, ধোনিটা যে কি করবে, ওর উপর 11 টাকা বাজি ধরেছি। এমন ভাবে বললো যেন ধোনি রোজ 2 ঘন্টা প্র্যাকটিস করে, কিন্তু লালটুদা যেদিন 11 টাকা বাজি লাগায় সেদিন 18 ঘন্টা প্র্যাকটিস করে। লালটুদা হঠাৎ লাফিয়ে বললো ভাই ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতে গেছে ভাই। আমি বললাম হেভি খবর তো লালটুদা, সেই 83 সালের পর আবার ওয়ার্ল্ড কাপ জিতলো, তোমার কেমন লাগছে? লালটুদা আমার হাত থেকে ট্রলিটা কেড়ে নিয়ে ওটা ঘুরিয়ে উল্টো হয়ে বসে হাত রেখে বললো আমি বলছি তো আগেরটাই বেটার ছিল। জামা কেনা শেষ, লালটুদা বললো এসব ছাড়, বাড়ি চ, ইউটিউব দেখে পিৎজা রান্না করা শিখবো। লালটুদারা 8 জন ভাই বোন, সবাই মিলে টেবিলে বসে আছি। লালটুদা মাইক্রোওভেনে পিৎজা গরম করছে। পিৎজাটা বার করে আনলো, দেখলো পিৎজাটা পুড়ে গেছে। লালটুদা বললো ইস ঠিক সময়ে বার করতে পারলাম না। লালটুদার মা পাশ থেকে বললো একদম নিজের বাবার মতো হয়েছে। মানে মানে কাকু এভাবেই পিৎজা রান্না করতে গিয়ে পিৎজা পুড়িয়ে ফেলছে। হ্যাঁ বুঝতে পেরেছি। বিয়ের পাট ছুটে গেল। বউ ভাতের পর দিন লালটুদাকে কোথাও পাওয়া যাচ্ছে না, চারিদিকে খুঁজছি কোথাও পাচ্ছি না। বাগানে গিয়ে দেখি লালটুদা এই গাছ থেকে ওই গাছে, ওই গাছ থেকে সেই গাছে, সেই গাছ থেকে ওই গাছে লাফাচ্ছে। বললাম লালটুদা তোমার কি হয়েছে? লালটুদা বললো আর বলিস না ভাই, কাল ফুলসজ্জা ছিল, আদরে আদরে বাদর হয়ে গেছি। বিরক্ত হয়ে গেলাম, বাড়ি ছেড়ে দিলাম। জীবনে অনেক স্ট্রাগল করলাম, ছোটবেলা থেকে ইচ্ছে ছিল কমেডিয়ান হব, আজ মিরাক্কেল করছি। মিরাক্কেল হিট, আমিও হিট। পাড়ায় ফিরে গেছি, পাড়ার লোকজন জড়িয়ে ধরছে, হেভি আনন্দ ওদের। হঠাৎ দেখি লালটুদা স্কুটারে করে আসছে। লালটুদার পেছনে লালটুদার ছেলে বসে, তার গায়ে ইউনিফর্ম, পিঠে স্কুলের ব্যাগ। লালটুদা পুরো পাল্টে গেছে। লালটুদা এসে আমার সামনে স্কুটারটা আস্তে করে পার্ক করলো, ভদ্রভাবে জিজ্ঞেস করলো কিরে আজকাল কি করছিস? বললাম লালটুদা মিরাক্কেল করছি, মিরাক্কেল সিজন 10 পুরো জমে ক্ষীর, তুমি দেখছো তো? লালটুদা আস্তে আস্তে স্কুটার থেকে নামলো, দিয়ে স্কুটারটা ঘুরিয়ে উল্টো হয়ে বসে বাচ্চার কাঁধে হাত রেখে বললো আমি বলছি তো এর চেয়ে আগেরটাই বেটার ছিল। Attempt to suicide? আগেরটা বেটার ছিল, বুকের ভেতর বাজছে ওই লাইনটা, আগেরটা বেটার ছিল। এইভাবে অপমান না করলেও পারতে। তুমি অত্যন্ত সাবলীল, তো অনেকগুলো জোক ক্র্যাক করো। এবারে কয়েকটা খুব ভালো, আর বাকিগুলো এই আর কি এরকম করেই বলতে হয় আর কি। আগেরটা বেটার ছিল, তাই এবারে তোমার জন্য নয়। ওয়েল ডান শান্তনু। তোমাকে দেখতে প্লাস ভিজুয়ালি আর তোমার পারফরমেন্স একটা মনোক্রোম এফেক্ট তৈরি করেছে। এটা হয় না যে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি দেখতে বা পিকচার সিনেমা দেখতে ভালো লাগে, সেরকমই ভালো লেগেছে, এরকমই আরাম লেগেছে। অসাধারণ পারফরমেন্স, 10 on 10। তুমি এখানে জোক ক্র্যাক করতে আসো না, আমি বারবার দেখেছি। তুমি না গল্প বলার ছলে ঢুকতে থাকো। তুমি লালটুদাকে ধরেছো, লালটুদাকে নিয়ে শেষ করেছো, তার মধ্যে গল্পের মতো করে ঢুকে গেছো একদম অনায়াস। এটাকে বলে অনায়াস আমার কাছে অন্তত। হ্যাঁ কথা হবে না ভাই, আমি 10-এ 10। তুলে দাও। তো লালটুদা তো খুব ক্যারাম খেললেন, রানী পকেট হলো কি সেটা জানার ইচ্ছে। রসিক রত্ন সম্মান। চলে এসো। বলো বি, বলো মি, বলো পাবলিক জোন মেখি, কত ধান কত চা, চিচিকে ছাকি জঞ্জাল, নাচে দেখি ঝিনছাক বাবা, পাঁচে দেখি খিলখিল খ্যাক খ্যাক বাবা। 4টে রসিক রত্ন সম্মান এখনো পর্যন্ত পেয়েছে শান্তনু মিত্র নিয়োগী ফ্রম বহরমপুর, মুর্শিদাবাদ।
পাড়ার লালটু দ্বারা কি বলছে? সবাই খুব খুশি, সবাই খুব ভালো ভালো কথা বলছে আর কি। তারা দেখছে, তারা হাসছে, তারা বলছে যে আমরা তো আগে জানতামই না যে তুই এরকম করিস, তাহলে তোকে সারাক্ষণ জোক শোনাতে বলতাম। হ্যাঁ, আসলে অনেকেই অনেক কিছু জানে না, কোনো প্রতিভা সম্পর্কে অনেকেই অনেক কিছুই জানে না। তো আলটিমেটলি যখন একটা মঞ্চ পায় সেই প্রতিভা, তখন লোকজন বলে যে আরে এতদিন আমাদের মধ্যে তুই লুকিয়েছিলি, তোকে চিনতে পারিনি, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। মানে আমি তো বলি আমার মধ্যেও প্রচুর প্রতিভা, আমাকে তো লোকে এখনো চিনতে পারে না। খুব ভালো শান্তনু মিত্র, নিয়োগী, and you're looking fantastic. Thank you so much. Welcome back. দেখছেন Vico Trusted Ayurveda co-presents Miracle Kill Challenger 10, co-powered by Pediasure 7+, SRMB TMT, Surf Excel, আমাদের স্ন্যাক্স পার্টনার মুখরোচক, আর স্পেশাল পার্টনার্স Sunfeast, Yippee Noodles and Asian Paints. ব্রেকে যাওয়ার আগে শক্তিবদ ধীবরের কাছ থেকে তার জীবন সম্পর্কে অনেক কিছু শুনলাম, ভীষণ ইন্সপায়ার্ড হয়েছি। এখনো গায়ে কাঁটা দিচ্ছে, কিন্তু কাঁটাগুলোকে বলেছি চুপ করে বসো, একটু রসো, কারণ আমাদের এরপর যে পারফরমেন্সটি হতে চলেছে দ্যাট স্পিকস অফ উইমেন পাওয়ার। এমন পাওয়ার যেটা জুড়ি মেলা ভার, তিনজন একসঙ্গে, বনগা থেকে রশনি, গার্ডেন রিচ থেকে ঝিলিক, অ্যান্ড অফকোর্স হরিদেবপুর থেকে দেবমিতা। যেদিন থেকে এই সংসারে ঢুকেছি, এই সংসারের হাল টানতে টানতে আমার সব আশা আকাঙ্ক্ষা ফুর্তি, ও না ফুর্তিটা মাঝে মধ্যে হয়, আমার সব আশা আকাঙ্ক্ষা একেবারে নষ্ট হয়ে গেল। সেই 16 বছর বয়সে বিয়ে হয়ে এসেছি, আজ আমার 26, 34 বছর, 34 বছর হয়ে গেল কেউ কথা রাখেনি। অবশ্য 34 বছর হয়ে গেলে এমনিতেও কেউ কথা রাখেনি। এই বাবা মায়ের দেওয়া নামটাই আমার সব সর্বনাশ করে দিল। কি নাম? পারো। পারো। বিয়ের পর শাশুড়ি মা একদিন ডেকেছিল, পারো। আমি বলেছিলাম হ্যাঁ, কি জানি কি বুঝলো, তারপর থেকে সংসারের সব কাজ আমাকে দিয়ে করায়। এর ঠিক কিছুদিন পর আমার বর একদিন রাতে আমাকে ডাকলো, পারো। আমি ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার উত্তর দিলাম না। কি জানি কি বুঝলো, ঘুমিয়ে পড়লো। বাড়ির আর দুটো বউজে সারাদিন কি করে কে জানে। মেজো, এই মেজো, মেজো, খুঁজেছি তোকে রাত বেরাতে, জলে নিয়ে এলো স্বপ্নে। চেষ্টা করো না, পারবে না। লুকিয়ে চিঠি তো। এই মেজো, কখন থেকে ডাকছি তোকে মেজো মেজো করে, সারা দিস না কেন? পাগল, বিয়ের পর শাশুড়ি মা একবার বলেছিল মেজো, আমি বলেছিলাম হ্যাঁ, কি জানি কি বুঝলো, তারপর থেকে সব বাসন আমাকে দিয়েই মাজায়। তা বলি বড়দি, তোমার তো এত বছর বিয়ে হয়েছে, তুমি সুখী? চোখে জল এসে গেল? তোমার চোখে জল দেখলে আমারও চোখে জল এসে যায়, সেই ছোটবেলার কথা মনে পড়ে যায়। কি রে মেজো? ছোটবেলায় আমি যখন ছোট ছিলাম। ছোটবেলায় তো সবাই ছোট থাকে। আরে না, বড়বেলায় আমি ঠিক যতটা বড়, ছোটবেলায় তো ঠিক ততটা ছোট ছিলাম না। যতটুকু ছোট ছিলাম তখন না আমার চোখের জলে কপাল ভিজে যেত। ও বুঝতে পেরেছি, উল্টো করে ঝুলিয়ে দিত, চোখের জলে কপাল ভিজে। পুরো কথাটা শোনো না, আমার চোখের জলটা খুব ভারী, তাই মাটিতে ড্রপ খেয়ে কপাল ভিজে যেত। আর কত রাত একা থাকবো, আর কত রাত একা থাকবো। তোর বর তোর সাথে থাকে না? একটা দেশলাই কাঠি চালাই, তাতে আগুন পাবে। তোর মতন বউ যে সংসারে থাকবে না, দেশলাই কাঠি কাঠ কিচ্ছু লাগবে না, একটা ঠ্যাং এরকম উনুনে ঢুকিয়ে দিলে দাও দাও করে জ্বলবে। ওভাবে কেন বলছিস মেজো? হাজার হোক ছোট তো। হ্যাঁ, 1 মাস বিয়ে হয়েছে তো তাই ছোট, 1 বছর যেতে দাও ঠিক বড় হয়ে যাবে সংসারের চাপে।
বলছি আমাদের তো মামা শ্বশুর আসবে নাকি? হ্যাঁ। এই ছোট, কি করছিস এইগুলো? আমি তো আমার নিজের নখে নখ ঘষছি। বুঝতে পেরেছি। কি? তোর বরের নাইট ডিউটিটা ছাড়াতে হবে। মানে পুঁটি মাছগুলো গিয়ে কাট। হ্যাঁ, পুঁটি মাছ? সেটা আবার কি গো বর্দি? যেটা তোর ড্যাডি তোর বিয়েতে খাইয়েছিল, তাও আবার ঝোলের বালতিতে নেমে পুঁটি মাছ খুঁজে খেতে হয়েছে। তুমি এভাবে আমাদের পরিবারের লোককে ছোট করতে পারলে? আচ্ছা, ছোটর ছোট পরিবার, সুখী পরিবার। সে ছোট হোক গরিব হোক, আমার পরিবার ভদ্র পরিবার। আর এ যা পরিবার, গোটা পাড়ার লোক জানে। কি জানে? মেজো দেওরের পরকিয়া, ছোট দেওর থাকে বলিভিয়া, শাশুড়ি চাচায় যেই চুন খসে যায়, মানসে ডিজে বড় বউ, ডিজে বড় বউ, মানসে ডিজে বড় বউ, ডিজে বড় বউ, মানসে। বাহ বর্দি বাহ, কি সুন্দর দিলে গো বর্দি। সারাদিন এইরকম ফুরফুর করে না ঘুরে বরের জন্য তো দুটো রান্না করতে পারিস ছোট। আমার বরের বাবা খাওয়া নিয়ে কোনো ঝামেলাই নেই, দুবেলা দুমুঠো খেতে পেলেই হলো। দুমুঠোই বটে। বলি 2টো বাজে, কি হবে এবার? 2টো বাজে? তাহলে নিচে কৃষ্ণকালীর রিপিট হবে। রান্না বান্নার কি হবে? ও দিদি গো, আজকে যদি একটু ফ্রাইড রাইস, চিলি ফিশ, চিলি চিকেন, কাবাব এগুলো যদি একটু হয়, হোক না দিদি, হোক না। ছোটবেলা থেকে পেঁয়াজ দিয়ে পান্তা খাওয়া স্বভাব, তার আবার চিলি ফিশ খাওয়া। ওভাবে বলিস না মেজো, জল এসে গেল। কই চোখ তো শুকনো, জিভে। বর্দি তুমি এই রকম বলো না, নিঘাত তুমি একদিন মরবে। কেন গো? শুনিসনি, লোভে পাপ আর পাপে মৃত্যু। না রে মেজো, তোরা তো তোদের বড় ভাসুরকে কাছ থেকে দেখিসনি, দেখলে বুঝতিস। কি বুঝতাম? লোভে সব সময় পাপ হয় না, মাঝে মাঝে বাপও হয়। ও মা, জানতাম না তো। তাহলে এই আনন্দে একটু মটন কষা, বিরিয়ানি হয়ে যাক। তোদের ভাসুর হবে বাবা, ভাসুর হবে বাবা, ভাসুর হবে বাবা, কি দারুণ। ডাক নাম দেব মানুষ না স্কুলেতে নিতাই, শুভ খবর তোরা দিলে মানুষ হবে ভাই। তোদের ভাসুর হবে বাবা, ভাসুর হবে বাবা, ভাসুর হবে বাবা, কি দারুণ। মিরাক্কেলের মঞ্চকে মুহূর্তের মধ্যে কলতলায় পরিণত করে তুলতে পারে এই তিনজন তো বরাবরই জমিয়ে দেয়, এবারেও জমিয়ে দিয়েছে। প্যারোডিগুলো তো কোনো কথা হবে না, যেভাবে যে প্রসঙ্গে ঢোকে। আমার ওদের ধরা ছাড়া, একে অপরের সঙ্গে কথোপকথনে ধরা ছাড়া এবং এক্সপ্রেশন যে কোনো জায়গায় মানে তুলনাহীন। কিন্তু আমার নিজের এবারেরটাকে মনে হচ্ছে যে আরেকটু জমলে ভালো হতো, তাই আমি 10 দিতে পারছি না, 9.5 দিচ্ছি। 9.5 ঘর ঘর কি গল্প যেভাবে তোমরা জমিয়ে দিয়েছো, অসাধারণ। মানে আমি সত্যি ওয়েট করে থাকি তোমাদের পারফরমেন্সের জন্য, একেবারে আগুন লাগিয়ে দিয়েছো। 10-এ 10। আমি ভাই কোনো কথাই বলবো না। 10 on 10। বসই বলছে, বরের কি নাম জানো? ওই তো প্রদীপ। আরে ঝিলিকের বর ওই তো প্রদীপ। ওই তো প্রদীপ কেমন আছে? ভালো আছে। ওটিপি ওই তো প্রদীপ। আমি একটা বড়কে কথাও বলতে চাই। বলো ওটিপি কে? আমি একটাই কথা বলতে চাই যে তুমি যেইভাবে আছো ঠিক
ঠিক এইভাবেই থেকো ঝিলিকের পাশে, কারণ ঝিলিক তোমাকে সত্যিই খুব ভালোবাসে। দেবমিতা 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 অসাধারণ গেয়েছো। আমি শিওর তোমার বাড়ির লোকজন তোমাকে ভীষণ ভালোবাসে, তারা সাপোর্ট করে। হ্যাঁ, সব থেকে বেশি সাপোর্টিভ কে? সব থেকে বেশি সাপোর্টিভ আমার বাবা। মানে আমি এই মঞ্চে দাঁড়িয়ে আজকে বাবাকে থ্যাঙ্কস জানাতে চাইছি। সবসময় প্রথম থেকে মানে ছোটবেলা থেকেই আমি যখনই যেই কাজটার দিকে যেতে চাইছি বাবা আমাকে সবসময় সাপোর্ট করেছে। বিশেষ করে এই কম্পিটিশনে যখন আসতে চাইলাম, তো মানে এতদিন বাড়ির বাইরে থাকতে হবে, তো এটাতে বাড়ির অনেকেই আপত্তি জানিয়েছিল যে কেন বাড়ির মেয়ে হয়ে বাড়ির বাইরে এতদিন থাকবে, এরকম একটা জায়গায় গিয়ে আলাদা অচেনা জায়গায় থাকবে। তো বাবা আমাকে সবার এগেনস্টে গিয়ে আমাকে অলওয়েজ সাপোর্ট করেছে। ইভেন আমার বাড়ির অনেকেই বলেছে মেয়ের তো 20 বছর বয়স হয়ে গেছে, এবার বিয়ে দিয়ে দাও, আর কতদিন রেখে দেয় বাড়িতে। কিন্তু বাবা বলেছে না, যে আমার মেয়ে আগে স্বাবলম্বী হবে, তারপরেই আমি মেয়ের বিয়ের কথা ভাববো। বাবা কি করেন? বাবা পুলিশ। আমার দোষ, আমার দোষ। আব্বা যেরকম করে না, আমার দোষ, আমার দোষ। বাবার কাছে এটা আক্ষেপ আছে যে বাবা পুলিশ বলে আমি মানে কোনো প্রপোজালে পেতাম না ছেলেদের। মানে সবাই ভয় পেত যে ওর বাবা পুলিশ, তাহলে ওকে প্রপোজ করা যাবে না, যদি বাবা জানতে পারে কেস খেয়ে যাবো। If the tiger touches you, it's 18 whacks. হ্যাঁ, এক্স্যাক্টলি। ঝিলিক, রোশনি এবং দেবমিতা, ওয়ান্ডারফুল পারফরমেন্স। যেতে দেব একটাই শর্তে, ওকে আরো একবার নাম ধরে ডাকতে হবে, ওইভাবে যেভাবে ডাকতে তুমি অভ্যস্ত। আমি দলিল করে যাব, আমি দলিল করে যাব, যখন আমি মৃত্যু সজ্জায় হেঁচকি তুলবো লাস্ট চেষ্টা পাম্প হবে না, তুমি শুধু পাশে দাঁড়িয়ে কাঞ্চন চাই বলে উঠে দাঁড়াবো, চাই। থ্যাংক ইউ সো মাচ লেডিস, থ্যাংক ইউ। প্রতি রবিবার হাসির দিন এসে গেছে, ভালো থাকার ভ্যাকসিন দেখছেন মিরাকেল সিজন 10। আপাতত আমাদের নেক্সট পারফরমেন্সের জন্য আমরা তৈরি। তার আগে পিডিয়াশিওর 7+ আরো বেশি মোস্ট এন্টারটেইনিং পারফর্মার অফ দ্য ডে পাবে মোট 25,000 টাকার পুরস্কার। পিডিয়াশিওর 7+ এর তরফ থেকে 10,000 টাকার চেক, SRMB TMT তরফ থেকে 5,000 টাকার চেক, স্ন্যাক্স বাটার মুখরোচকের তরফ থেকে 5,000 টাকার চেক আর একটা গিফট হ্যাম্পার। আর আমাদের ফুড স্পন্সর মিও আমরের তরফ থেকে আরো 5,000 টাকার চেক, তার সঙ্গে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার ফ্রম ভিকো ল্যাবরেটরিজ। চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স পাবে নিজের স্বপ্নের বাড়ি তৈরি করার জন্য SRMB TMT তরফ থেকে SRMB TMT বার। এবার একটি জরুরি ঘোষণা, অনুগ্রহ করে শুনবেন। আর কিছুদিনের মধ্যেই, আগে হ্যাঁ, আর কিছুদিনের মধ্যে, আগে হ্যাঁ হ্যাঁ, আর কিছুদিনের মধ্যেই, আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর কিছুদিনের মধ্যেই মিরাকেল 10-এর এই মঞ্চে আসছেন বাংলাদেশের কন্টেস্টেন্টরা। খাবে খাপ কারুর বাপ, এটাই হবে শোটা। অ্যান্ড যাদেরকে আমরা এতদিন মিস করছিলাম, আর কিছুদিনের মধ্যেই আপনারা তাদের দেখবেন মিরাকেলের এই মঞ্চে। কিন্তু সেটা হবে আর কিছুদিনের মধ্যেই। তার মধ্যে যে দিনগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে কাটাবো? অবভিয়াসলি নেক্সট পারফর্মারকে ডেকে নিয়ে। প্লিজ ওয়েলকাম আরামবাগ হুগলি থেকে সঞ্জয় অধিকারী। এখনকার মেয়েরা কানে দুল, হেডফোন আর চশমা পরার পর কানটাও বলে ওঠে। ম্যাডাম, অসুবিধা না থাকলে হাতের ব্যাগটাও চাপিয়ে দিতে পারেন। সেদিন উটকোদার বউ ফোন করেই বলছে, হ্যালো কোথায় আছো? কেন অফিসে? কেন কি হয়েছে? না আমার বোন বাড়ি থেকে পালিয়ে গেছে তো তাই জিজ্ঞেস করছি। আমাদের উটকোদার বউ এতটাই কৌতূহলী, টিভিতে সিরিয়ালে শাশুড়ি বৌমার কানে কানে ফিস ফিস করে কথা বললেও টিভির ভলিউম 100-তে দিয়ে সেটা শোনার চেষ্টা করে। একদিন মাঝরাতে উটকোদার বাড়িতে চোর ঢুকে পড়েছে। উটকোদার হঠাৎ ঘুম ভেঙে গেছে। উটকোদা বলছে, কে?
কে কে আরে কে দূর বাবা বলছি তো বিড়াল বিড়াল আচ্ছা বলুন তো পৃথিবীতে সব থেকে বুদ্ধিমান কে কে ও এটাও জিজ্ঞাসা করছে তার মানে এখানে কেউ নাই সেদিন কৌশিকদার বউ জিজ্ঞাসা করলো কই গো কোথায় যাচ্ছ কৌশিকদা বললো চিড়িয়াখানা এই শুনে কৌশিকদার বউ বললো তা ঘুরতে না থাকতে আপনার নিজের বাড়িটা কি ছোট মনে হয় বাড়িতে থাকতে অসুবিধা হয় কোনো ব্যাপার না একবার নেতার বালতি নিয়ে ঘর মাচা শুরু করুন মনে হবে বাড়ি নয় যেন কলকাতা শহর অবজারভেশন আমাদের পাড়ার অমুকদা এত গরিব যে নিজের একটা নামও রাখতে পারেনি আমাদের চয়ন মাতাল পুলিশ হয়ে গেছে শ্বশুর বাড়িতে জামাই ষষ্ঠীতে খেতে গেছে খাবার টেবিলে খেতে বসেছে শাশুড়ি মা এক বাটি মাংস এনে টেবিলে রাখতে যাবে এমন সময় বলে উঠলো এই অপর দিয়ে নিচে দিয়ে দাও সেদিন চয়ন মাতাল তার গার্লফ্রেন্ডকে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ দেখতে পায় সামনে একটা খ্যাপা কুকুর চয়ন মাতাল তার গার্লফ্রেন্ডকে বাঁচাবে বলে এইভাবে তুলে নিয়েছে এই দেখে কুকুরটা বলল জব বাবা আগে তো লোকে ঢিল ছুটতো এটা আবার কি থ্যাংক ইউ সঞ্জয় অধিকারী from আরামবাগ হুগলি দূর যা না ফালতু এটা ভীষণ হেসেছি একদম মন থেকে হেসেছি তাই আর কিছু বলছি না খালি হাসছি যাতা অসভ্য যাতা যা কনগ্রাচুলেশনস শুধু তোমাকেই নয় চয়ন মাতালকেও মানে চয়ন মাতালের বেশ কিছু কালেকশন তোমার কাছে রয়েছে আচ্ছা চয়ন মাতাল কি সত্যি সত্যি আরামবাগে থাকে হ্যাঁ ওইটা হচ্ছে আমার দাদা চয়ন মাতাল এটা একটা দাদা নামটা আমি দিয়েছি মাতাল সেটা চয়ন দাদা মানে আমি যে পড়াশোনা থেকে শুরু করে আমার এখানে আসা পর্যন্ত খুব সাপোর্ট করে গেছে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ফিলোসফি অনার্স করেছি যে যাবতীয় যেগুলো আমার যখন লাগছে আমাকে একবার গিয়ে বলছি যে দাদা এটা জোগাড় করতে পারছি না এটা কলেজে আজকে দিতে হবে সে সঙ্গে সঙ্গে আমাকে এনে দিয়ে দিচ্ছে জয়নদার নাম্বার আমাদের দিয়ে যেহেতু আমাদের অ্যাকচুয়ালি ব্যক্তিগত অনেক রকমের দরকার পড়ে মানে এরকম একজন দাদা যে যা চাইছি দিয়ে দিচ্ছে এই আমাদের জীবনেও থাকুন মাতাল শব্দটা কেন ব্যবহার করো চয়নদার জন্য ওনার কি ওই দোষটাও আছে হ্যাঁ মিরাকেল দেখে এটাও তো এক ধরনের নেশা চয়ন মাতাল মিরাকেলের নেশায় বুঁদ অসাধারণ এক্সেলেন্ট চয়নদাকে কিছু যদি বলতে চাও থ্যাংক ইউ আর আরো যে এইভাবে সাপোর্ট করে গেছো সারা জীবন এইভাবে সাপোর্ট করে যাও থ্যাংক ইউ চয়ন এই সঞ্জয় থ্যাংক ইউ বহুত হুয়া হাসি মজাক এবার কিন্তু সিরিয়াস কথা হলো এই যে দুজনের মধ্যে আজকে ফেস অফ চ্যালেঞ্জ হতে চলেছে দুদিনের এপিসোডের পর টোটাল স্কোর মিলিয়ে আমরা যা দেখেছি তাতে দুজনেরই স্কোর 24 কথা হচ্ছে ভানু আর সিধু হেঁসের এই দুজনের মধ্যে হবে ফেস অফ চ্যালেঞ্জ বাট দ্যাটস গোনা কাম আপ রাইট আফটার দিস ব্রেক কোথাও যাবেন না দেখতে থাকুন মিরাকেল 10 প্রতি রবিবার হাসির দিন এসে গেছে ভালো থাকার ভ্যাকসিন দেখছেন মিরাকেল সিজন 10 আমাদের নেক্সট পারফরমেন্স জুটির পারফরমেন্স মুকুন্দপুর থেকে ত্রিতনু আর শ্যামনগর থেকে অদ্রিজা অনলাইনে ক্লাস হওয়ার এই যুগের অনেক অনেক বছর আগেকার ঘটনা তখন ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার পর আর
বাইরে খেলতে গিয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য মায়ের বকুনি থাকতো। মা বলতেন, খেয়াল নেই, মাস্টার মশাই আসবেন, ভুলে গেছিস নাকি? এমনই এক মাস্টার মশাইয়ের গল্প, যে মাস্টার মশাই সাইকেল চালাতে তো জানতেন, কিন্তু তিনি হাঁটিয়ে হাঁটিয়ে সাইকেল নিয়ে ঘুরতেন। কারণ পা দুটো মাটিতে থাকলে রাস্তাঘাটে ছাত্রদের প্রণাম করতে সুবিধা হয়, দুটো পা পেডেলে থাকলে ছাত্ররা কনফিউজড হয়ে যায়। কারেক্ট। আর আমি মাসমাইনে এবং প্রণাম দুটেই গুনে গুনে নিই। ও হ্যাঁ, টিং টং টিং টং টিং টং। আসুন মাস্টার মশাই, ভেতরে আসুন। এ কি, আজ তোমার মা বাড়িতে নেই? আমরা দুজন, রোশনি, ঝিলিক, দেবমিতা দিদিদের মতন তিনজন নয়, যে একজন মাস্টার, একজন মা আর একজন মেয়ে হবে। আসুন মাস্টার মশাই, ভেতরে আসুন, দরজাটা বন্ধ করবো তো। ও, তাহলে আপনি মা? না, আমি এখন মেয়ে। উফ, কি তাড়াতাড়ি চেঞ্জ! এত তাড়াতাড়ি তো সিজনও চেঞ্জ হয় না। একটা সিজন থেকে আরেকটা সিজন হতে অনেকটা সময় লেগে যায়। কেন স্যার? এখন তো সিজন খুব তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে। এই ঠান্ডা, এই গরম। ধুত, আমি মিরাক্কেলের সিজনের কথা বলছিলাম। উফ স্যার, আপনি পড়াতে এসো মিরাক্কেল থেকে বেরোতে পারলেন না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও হ্যাঁ, এবার পড়ার বই বার করো। আচ্ছা স্যার, আপনার পরের যোগটা কোন সাবজেক্ট নিয়ে আছে বলুন, আমি সেই বইটাই বার করব। ইতিহাস। আচ্ছা স্যার, আমার দাদার ইতিহাস বইতে রাজাদের যুদ্ধের কথা লেখা আছে, কিন্তু আমার বইতে তো নেই। উফ, আজকালকার স্টুডেন্টদের নিয়ে বড় জ্বালা। এসে সময় মারপিট আর যুদ্ধ দেখে দেখে অভ্যাসটাই পুরো খারাপ হয়ে গেছে। এই তো কদিন আগে দেখি আমার একটা স্টুডেন্ট দোকানে ইতিহাস বই কিনতে গিয়ে বলছে, কাকু কাকু, ভালো অ্যাকশন স্টোরি আছে, এরকম দেখে একটা ইতিহাস বই দাও তো। তোমার মাকে বলো আমার মাইনেটা আরো 100 টাকা বাড়িয়ে দিতে। ও মা, মা, আমায় ডাকছিলেন মাস্টার মশাই? হ্যাঁ, মানে ও কাপ সিরাপ দেবো, ঠান্ডা লেগেছে? না না, একটু জল, গরম জল হলেই চলবে। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। এবার তো জল চাইলে শুধু জলই দেয়, তাই গরম জল চাইলাম। যদি জল ফোটানোর সময় 2-1টা চা পাতা ফেলে দেয়, তাহলে একটু গরম চা পাওয়া যেত। আচ্ছা স্যার, আগে আপনি রোজ সকালে আমায় পড়াতে আসতেন, আর এখন আপনি রোজ সকালে পল্টুকে কেন পড়াতে যান? আমার হাই প্রেশার আছে তো তাই। এর সাথে পল্টুকে পড়াতে যাওয়ার কি সম্পর্ক? কারণ পল্টুর মতো তরকারিতে কম নুন দেয়। আচ্ছা বলছি, তুমি সদ্যবেলা কিছু খাও না? হ্যাঁ খাই তো, পড়তে না বসলে মায়ের কানমোলা আর বাবার বোকা। না না, টিফিন কিছু খাও না? হ্যাঁ, ওই মাঝে মাঝে খাই, যখন মায়ের মুড ভালো থাকে। তোমার মায়ের মুড কখন ভালো থাকে? ওই যখন বাবা অফিস থেকে ফিরে মায়ের জন্য টিফিন বানিয়ে দেয় তখন। ইস, ভুল করলাম। কি হলো স্যার? মাইনেটা আরো 20 টাকা বাড়িয়ে বলা উচিত ছিল, আমার সন্ধ্যাবেলা টিফিনের খরচটা উঠে যেত। স্যার, আবার কি হলো? একটু জল খেতে যাব। তুমি জলের বোতল নিয়ে পড়তে বসতে পারো না? রোজ জল খাওয়ার নাম করে বাইরে চলে যাও, আর 10 মিনিটের আগে তো ফেরোই না। যাও তাড়াতাড়ি যাও। বুঝতেই তো পারছেন, আমরা হলাম প্রাইভেট টিউটার। চায়ের সঙ্গে মেরি বিস্কুট দেবে না নোনতা বিস্কুট, সেই অনুযায়ী আমরা পড়ার সময় ঠিক করি। আর টিফিন পেলে তো কোনো কথাই হবে না। আসলে পড়াশোনা তো, তখন অত সময় টময় দেখলে চলে না। মাস্টারমশাইদের জীবনটা বড় অদ্ভুত। আমরা 2টি শব্দে খুব চমকে উঠি, 1 করে বাজি ফাটার শব্দে, আর 2 মাসের শুরুতে পড়াতে গিয়ে ঝং করে আলমারি খোলার শব্দে। লাস্টেরটা আনন্দের। দেখুন, আমার 1
মিনিটে স্ট্যান্ড আপ কমেডি হয়ে গেল, ওর এখন অব্দি জল খাওয়া হলো না। ধুস, চলো আজ বাড়িতে টিফিন হবে না। কেন? মাস্টার মশাইয়ের সাথে মায়ের খুব ঝগড়া হচ্ছে। তোমার মাকে মাস্টার মশাই পড়াতে আসে নাকি? না না, মায়ের বিয়ের আগে আসতো, এখন মায়ের সেই মাস্টার মশাইকে আমি বাবা বলে ডাকি। কি অদ্ভুত ফ্যামিলি রে বাবা। বেশ, তাহলে আজ তবে উঠি, আবার পরের রবিবার দেখা হবে। আসবেন তো পড়াতে স্যার? আবার ওই 2020 মানুষগুলোর মতন হয়ে যাবেন না তো? সাইকেলে করে টিউশনি, ঘামে করে মাইনে, সন্ধ্যাবেলা চা বিস্কুট মুড়ি, তার মাঝে অঙ্ক, মজাই আলাদা পড়াতে। আগামী দিনে ভালো ফোন আসবে, ইন্টারনেট আসবে, অ্যাপসও আসবে, পড়াও চলবে, কিন্তু পারবে না এই ইমোশনটা সরাতে। থ্যাংক ইউ। এক্সেলেন্ট, ভেরি নাইস। খুব সিম্পল বেসিক কিছু ফ্লেভার্স অফ লাইফ, সেগুলোকে তুলে ধরেছে এই দুজন, আর এই দুজনকে ট্রেন করেছে ওদের মেন্টররা। তাদের জন্য আরো বড় হাততালি। আমার ছেলের বয়সী বোধ হয় তুই। এখন দেখি না ওই অনলাইনে হয় কিরকম একটা অশরীরীর সঙ্গে পড়াশোনা। তার ঠিক মনিটরের পেছনে মা দেখি স্পাইডারম্যানের মতো দেওয়ালে সেঁটে রয়েছে ওর মা, আর ইশারায় সব বলছে। কিন্তু আমরা এইরকম মাস্টারমশাইয়ের কাছেই মার খেয়েছি, বিরাট খেয়েছি, আমি তো বিরাট। আর যখন দেখতাম ওই টিফিন যখন রুটি তরকারি আসতো, মনে হতো রুটি তরকারি খাওয়াচ্ছে, দানাদার দিচ্ছে, এত খাচ্ছে, তবু আমাকে মারছে কেন, এটা মনে হতো তখন। এখন বোধহয় সেই সিস্টেমটা উঠে গেছে। কিন্তু ক্যারেক্টার চেঞ্জ তো আমি আগেও দেখেছি, সেটাই করে অদ্রিজা। খুব ভালো, ত্রিতনু খুব ভালো। আমি 10-এ 10 দিচ্ছি। এক্সেলেন্ট। খুব ভালো লেগেছে, ভীষণ ভালো পারফরমেন্স তোদের দুজনেরই। সামহাও আমার তোদের থেকে এক্সপেকটেশন অনেক বেশি হয়ে গেছে, এখন আমি 9.5 দিলাম। ওরা দুজন বোধহয় আমাদের কাছে ওই বাড়িতে রাখা পুরনো অ্যালবামটা সেটাকে খুলে দিল, তাই ওদের জন্য 10 on 10। রসিক রত্ন সম্মান একটি করে পেয়েছে দুজনেই, জুটি হিসেবেই পারফর্ম করে ওরা। সো আজকে চলে এত খাওয়া দাওয়া নিয়ে চর্চা হলো তখন থেকে, আমি জিজ্ঞেস করতে চাই, রাতও হয়েছে, খিদে পেয়েছে? আমারও খিদে পেয়েছে, আমাদের ইনফ্যাক্ট সবারই খিদে পেয়েছে। আমার ওখানে চেয়ারের পাশে যে টেবিলটা রয়েছে, সেই টেবিলে সানফিস্ট ইপি নুডলস রয়েছে তোদের দুজনের জন্য। জানিয়ে গরম, জানি তো, গরমা গরম আমি রেডি করিয়েছি তোদের জন্য। খা। হেভি খেতে, দারুণ খেতে। সানফিস্ট ইপি নুডলস, আরো লম্বা এবং নন স্টিকি, অবভিয়াসলি নুডলস কে বানায় আরো টেস্টি। আমি একটু খাই। সানফিস্ট ইপি নুডলস বাচ্চাদের খুব পছন্দের। থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো দিস ইজ yours. Well done. তোমরা ওখানে গিয়ে বসে খেতে পারো। না, সাইকেলটা থাক না। প্রতি রবিবার হাসির দিন এসে গেছে ভালো থাকার ভ্যাকসিন। দেখছেন মিরাকেল সিজন 10। আজকের পর্বে যারা পারফর্ম করলেন প্লিজ চলে আসুন। সো আজকে যাদের যাদের পারফরমেন্স আমরা দেখলাম, আমরা আরেকবার দেখিয়ে দিচ্ছি কে কোথায় দাঁড়িয়ে। আজকের এই পর্বের পিডিয়াশিওর 7+ আরো বেশি মোস্ট এন্টারটেইনিং পারফর্মার অফ দ্য ডে হচ্ছে কে?
পার্থ সারথী বটব্যাল আর সঞ্জয় অধিকারী। কনগ্রাচুলেশনস পার্থ সারথী এবং সঞ্জয়, ভেরি ওয়েল ডান। 5,000 টাকা চেক নিউ আমরের তরফ থেকে, 10,000 টাকা চেক পিডিয়াশিওর 7+ এর তরফ থেকে, মুখরোচকের তরফ থেকে 5,000 টাকা চেক আর তার সঙ্গে গিফট হ্যাম্পার। SRMB TMT তরফ থেকে 5,000 টাকা চেক, সব মিলিয়ে 25,000 টাকার পুরস্কার তোমাদের দুজনের জন্য। আর বিকো ল্যাবরেটরিজ এর তরফ থেকে গিফট হ্যাম্পার। কনগ্রাচুলেশন। টেনশন কি ঘড়ি আ গই। টেনশন এই জন্য কারণ ফেস অফ চ্যালেঞ্জে এবার মুখোমুখি লড়াই সিধু আর ভানুর। প্লিজ এদের মধ্যে মুখোমুখি ফেস অফ চ্যালেঞ্জ, দুজনকেই দেওয়া হবে 5টা করে জোক বলার সুযোগ। আগে কে স্টার্ট করবে? তুমি শুরু করার আগে জানিয়ে রাখি দর্শকদের, দুটো পর্ব মিলিয়ে এই দুজনের লোয়েস্ট স্কোর 24। সিধু শুরু করবে, শুরু করো। পরীক্ষার প্রশ্নের উত্তর যদি না জানতাম লিখতাম নাই, কিন্তু সামান্য নম্বরের জন্য ইতিহাসকে বিকৃত করি নাই। ভানু তোমার পালা। তো খোটাদা সেদিন সেলুনি গিয়া মাথা নেড়া কইরা কালো একটা সোয়েটার পইরা বাড়িতে এসব বৌদিরে কইতেছে, সোনা দেখো তো আমারে কেমন লাগতেছে। এই শুনা বৌদি, ফাটা মোজা পড়লে বুড়া আঙুল বেরিয়ে থাকলে যেরকম লাগে তোমাকেও তো ঠিক সেই রকমই লাগছে। সিধুর সেকেন্ড জোক। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা যাওয়ার দরকার নাই। কেন বলুন তো? দিনকাল খুব খারাপ পড়েছে। ভানুর সেকেন্ড জোক। তো খোটাদার মা খোটাদার জন্য পাত্রী দেখতে গেছে। অনেকক্ষণ ধরে পাত্রীরে দেখার পর খোটাদার মা পাত্রীকে বলল, মাগো এইবার তুমি কিছু বলো। এই শুনে পাত্রী, আচ্ছা রসগোল্লা গুলো আপনি খাবেন না আমি খেয়ে ফেলবো? সিধু হেসের 3 নম্বর জোক। সেদিন একটা মেয়েকে ফোন করে বললাম, কি খেয়েছো? মেয়েটা বললো কোল্ড ড্রিঙ্কস, পিৎজা, বার্গার। আমি বললাম ফেসবুকে না, আসলে কি খেয়েছো? মেয়েটা বললো আলু সেদ্ধ আর ভাত। ভানু দাসের 3 নম্বর জোক। কৌশিকদার বউ কৌশিকদাকে সেদিন ফোন করে বলছে, সোনা আজকে তাড়াতাড়ি বাড়ি চলে আইসো, মুরগি বানাবো। কৌশিকদা যে কি কনফিউশনে আছে, আর 4 দিন থেকে বাড়ি ফিরে নাই। সিধুর 4 নম্বর জোক। এই ফেসবুকটাই আমার জীবনটা শেষ করে দিল। আমাদের পাড়া চাপা বৌদি ফেসবুকে এক্স-রে রিপোর্টটা পোস্ট করেছিল, আমি ভুল করে লিখে দিয়েছি বৌদি নাইস পিক। ভানু দাসের 4 নম্বর জোক। তো সেদিন খোটাদার মা খোটাদার বউকে বলছে, বৌমা একটু আগুন জ্বালাও তো। এই শুনে খোটাদার বউ, মা বাবারে দেখলাম পাশের বাড়ির কাকিমার সাথে না গল্প করতেছে। এই শুনা খোটাদার মা, বৌমা তোমাকে উনানে আগুন জ্বালাইতে বলছি, সংসারে না। সিধুর লাস্ট জোক 5 নম্বর। বিশ্বাস বড় অদ্ভুত জিনিস, মানুষ মানুষকে তো বিশ্বাস করেই না, এমনকি ভগবানকেও করে না। কেন বলুন তো? কেন? মন্দিরে গিয়ে এমন জায়গায় চটিটা খুলে রাখে যাতে ভগবানকেও দেখতে পায় আবার চটিটাকেও দেখতে পায়। শেষ হলো সিধু হেসের পারফরমেন্স। এবার ভানু তোমার লাস্ট এন্ড ফাইনাল 5 নম্বর জোক। তো একটা বাধা গরু ছাড়া পেলে কি হয়? কয়েকদিন পর ঘরে একটা বাছুর হয়। সিধু হেস আর ভানু দাস, ফাটাফাটি পারফরমেন্স ওদের জন্য, জোরে হাততালি। এই দুজনের মধ্যে একজন আজ মিরাকেলের মঞ্চ থেকে বিদায় নেবে। ডিসেম্বর, ঠান্ডা পড়ে গেছে,
এরই মধ্যে উত্তেজনার পারদ কিন্তু এই মুহূর্তে তুঙ্গে। তার কারণ কে এলিমিনেট হবে, কে থেকে যাবে মিরাক্কেলে, জানাবেন জাজরা। কুচবিহারের ভানু দাস, বাঁকুড়ার সিধু হেঁস। এইটা দিয়ে নম্বর দেওয়া ছিল তো আমাদের। And we are sorry. আজকে সিধু আর ভানুর যে পারফরমেন্স, যদি মানে ফেস অফ বা টাই ব্রেকার বলো, পাঁচটা পর পর, আমি একদম বলছি দুজনের দিকের পাল্লাটা একদম সমান, কাঁটা মাঝখানে। আমার মনে হয় আজকে এদের কেউ কাউকে আমি বলতে পারবো না। No one should be eliminated. দুজনেই থাকছে। आज का एपिसोड खत्म हुआ। जाने से पहले दो प्राय एलिमिनेटेड होने जा रहे थे। कंटेस्टेंट के दिलों के टुकड़े से निकला हुआ चंद अल्फाज। सोच और सांस ठीक रहा। उर्दू बोल रहा है। सोच और सांस ठीक रहा तो गाना फिर गाएंगे। सोच और सांस ठीक रहा तो गाना फिर गाएंगे। अरे चेम्बरलेन ऑर्केस्ट्रा, सोच और सांस ठीक रहा तो गाना फिर गाएंगे। आगे मेरा दिल अंदर से कह रहा था ये दोनों मिराक्केल में रह जाएंगे। क्या बात।